জনাব সারোয়ার আলমগীর তিনি আপনি জানেন যে বিএনপি থেকে একজন প্রতিনিধি ছিলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন এবং তিনি তার মনোনয়নপত্র নির্বাচন রিটার্নিং কর্মকর্তা কর্তৃক প্রথমে বৈধ হয়। নির্ধারিত সময়ের পরে গিয়ে ওই আসনের জামাতের যিনি প্রার্থী তিনি তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে একটি আপিল দায়ের করেন। আপিলটা সকালের দিকে যখন শুনানি হয় তখন জামাতের প্রার্থীর আপিলটি নামঞ্জুর করা হয়, অর্থাৎ জনাব সারোয়ার আলমগীর সাহেবের মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়। আপনারা জানেন যে নির্বাচন কমিশনে তখন বিভিন্ন আপিলের শুনানি চলছিল, এটা একটা আইনি প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার মধ্যে বিকালের দিকে অনেকটা 4:30-র দিকে হঠাৎ করেই জামাতের প্রার্থী নির্বাচন কমিশনের সামনে উপস্থাপন করলেন এই কথা বলে, জনাব সারোয়ার আলমগীর যে আদেশ বলে তিনি তার সিআইবিটা স্টে ছিল সেটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেটি স্থগিত করেছেন। অর্থাৎ তাদের বক্তব্য অনুযায়ী যে তিনি সিআইবিতে অন্তর্ভুক্ত এবং তিনি ঋণের দায়ে তার মনোনয়নপত্র বাতিল হওয়ার জন্যে হতে হবে। নির্বাচন কমিশন যদিও একই দিন প্রথমার্ধে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন, কিন্তু বিকাল 4:30-র দিকে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে। জনাব সারোয়ার আলমগীর স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হয়ে হাইকোর্ট বিভাগে আসেন, হাইকোর্টে রিট ফাইল করেন এবং রিটে অন্তর্বর্তীকালীন আদেশে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ তাকে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য অনুমতি দেন এবং তাকে প্রতীক বরাদ্দ দেওয়ার জন্য বলেন। এই প্রতীক বরাদ্দের পরিপ্রেক্ষিতে জনাব সারোয়ার আলমগীর সাহেব তিনি নির্বাচনে প্রতীক দিয়ে নির্বাচনে প্রার্থী যখন করছিলেন, হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে জামাতের প্রার্থী তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যান। আমি বলছি এই প্রক্রিয়াটা হচ্ছে নির্বাচন পূর্ব অবস্থা। তখন আপিল বিভাগ, আপনারা নিশ্চয়ই জানেন যে দুইটি মামলার ক্ষেত্রে একই জাতীয়, একটা হচ্ছে জনাব আসলাম চৌধুরী এবং জনাব সারোয়ার আলমগীর, তাদের ক্ষেত্রে আদালত নির্দেশনা দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যে তারা যদি নির্বাচনে বিজয়ী হন তাহলে তাদের ফলাফলের গেজেটটি প্রকাশিত হবে না। সেই হিসেবে কিন্তু জনাব আসলাম চৌধুরী এবং সারোয়ার আলমগীর সাহেবের গেজেটটি কিন্তু ইতিপূর্বে প্রকাশিত হয়নি। এখন নির্বাচনের পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানিতে যেহেতু হাইকোর্টের রুলটি পেন্ডিং ছিল এবং অনিষ্পন্ন অবস্থায় ছিল, আপিল বিভাগ হাইকোর্ট বিভাগকে নির্দেশনা দিয়েছিলেন যে আপনারা যে রুলটি পূর্বে ইস্যু করেছিলেন এবং যে রুলের অন্তর্বর্তীকালীন আদেশ বলে জনাব সারোয়ার আলমগীর সাহেবকে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য অনুমতি দিয়েছিলেন, সেটি চূড়ান্ত নিষ্পত্তি করা হোক। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ সেটি চূড়ান্ত নিষ্পত্তি করেছেন এবং জনাব সারোয়ার আলমগীর সাহেবের পক্ষে রায় প্রদান করেছেন। অর্থাৎ জনাব সারোয়ার আলমগীরকে বৈধ হিসেবে নির্বাচন কমিশন সকালে প্রথমার্ধে ঘোষণা করার পরেও দ্বিতীয়ার্ধে জামাতের প্রার্থীর আবেদন কিংবা দাবির প্রেক্ষিতে তার মনোনয়নপত্র বাতিল করার যে সিদ্ধান্ত নির্বাচন কমিশনে নিয়েছিল, হাইকোর্টের চূড়ান্ত রায়ে সেটি অবৈধ বলে ঘোষিত হয়েছে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS রায়টি হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন রায়ের সম্পর্কে জানার পরে তারা গেজেট প্রকাশ করেছেন এবং তিনি তাকে শপথের ব্যবস্থা করেছেন। জনাব সারোয়ার আলমগীর সাহেব শপথ নিয়েছেন এবং বিগত অধিবেশনে তিনি অংশগ্রহণ করে বক্তব্য রেখেছেন। এমন একটা পরিস্থিতিতে জামাতের প্রার্থী যিনি জনাব সারোয়ার আলমগীর সাহেবের কাছে ভোটে হেরে গেছেন, তিনি সুপ্রিম কোর্টে একটা মিসলেনিয়াস পিটিশন দায়ের করেছিলেন, যেটির উপর শুনানির জন্য আজকে আদেশের জন্য ছিলেন। তার বক্তব্য হচ্ছে যে হাইকোর্ট আদেশ দিলেও, রায় দিলেও তাদের উচিত ছিল নির্বাচন কমিশনের অপেক্ষা করা এবং নির্বাচন কমিশন অপেক্ষা করার পর তারপর দেখা উচিত ছিল। তো সেটা তো নিয়ম না, কারণ নির্বাচন কমিশন সেভাবে কাজ করে না। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বিভিন্ন সময় নির্বাচনের আগে অনেক প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হতো কিংবা তিনি প্রতীক ফিরে পেতেন। নির্বাচন কমিশন তার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কখনোই কিন্তু আদালতের সার্টিফাইড কপির জন্য সময় বিলম্ব করেন না, কারণ সবকিছুর টাইম ফ্রেম আছে এবং তারা যদি কোনো অ্যাডভোকেট সার্টিফিকেট দেন কিংবা নির্বাচন কমিশনের নিজস্ব আইনজীবী যদি বলেন যে হ্যাঁ আদালত কর্তৃক এই আদেশ ঘোষিত হয়েছে, নির্বাচন কমিশন তার উপরে কাজ করেন এবং সেভাবে তারা দায়িত্ব
তাদের পরবর্তী কার্যক্রম নির্ধারণ করেন। এক্ষেত্রেও এমনটি হয়েছে। কিন্তু ওনাদের বক্তব্য হচ্ছে যে নির্বাচন কমিশনের বিলম্ব করা উচিত ছিল, অপেক্ষা করা উচিত ছিল। তো সেটা পরিপ্রেক্ষিতে আজকে আদালতের আপনারা জানেন যে বেশ কয়েকদিন শুনানি হচ্ছে। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে এই মামলায় নির্বাচন কমিশনের যে কি কারণে করেছে সেটা আমি আদালতকে উপস্থাপন করেছি। একজন প্রার্থী তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন এবং যিনি আজকে আদালতে আসছেন তিনি তার কাছে পরাজিত হয়েছেন, জামাতের প্রার্থী। তো যে জনগণ লক্ষ লক্ষ জনগণ তাকে ভোট দিয়ে সংসদে পাঠালো, তিনি সংসদে যাবেন, সংসদে কথা বলবেন এবং সংসদে তাদেরকে প্রতিনিধিত্ব করবেন, এটাই তো সাধারণ ওই এলাকার ভোটারদের তো প্রত্যাশা। এই প্রত্যাশার জায়গাটা থেকেও তো আমাদের বিবেচনা করতে হবে। নির্বাচন কমিশন তো আদালতের রায় বাস্তবায়ন করে তার নির্বাচনের পরে তার গেজেট ফলাফল প্রকাশ করেনি। তাদেরও তো একটা সাংবিধানিক দায়িত্ব আছে, যত দ্রুত সম্ভব জনগণের ভোট দিয়ে নির্বাচিত প্রতিনিধি যাতে সংসদে যেতে পারেন সেটা ব্যবস্থা করা। তো নির্বাচন কমিশন যথাযথভাবেই তার দায়িত্ব পালন করার মধ্যে কিন্তু আইনি কোনো ব্যত্যয় ঘটেনি। কারণ আইনের মধ্যে এমন কোনো পেরিফেরি কখনো নাই যে আজকে কোনো কারণে রায় দিলে কিংবা আদেশ দিলে আপনি পরবর্তী এতদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে। কারণ যেমন আজকে ধরেন উল্টাভাবেই যদি বলি, ধরেন আজকে এই যিনি নির্বাচনের ভোটে পরাজিত হয়েছেন তিনি যেমন আদালতের বারান্দায় তিনি তো নাও আসতে পারতেন, তাহলে কি হতো? সুতরাং প্রিএমটিভ স্পেকুলেটিভ সিচুয়েশনের উপরে তো আদালতের রায় বাস্তবায়নটা স্থগিত থাকবে কিংবা বিলম্বিত হবে এটা প্রত্যাশা নাই। তো আজকে যেহেতু ইতিমধ্যেই হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়টি প্রকাশিত হয়েছে, এটা আমরা আজকে আদালতকে জনাব সরোয়ার আলমগীর সাহেবের পক্ষের আইনজীবী উল্লেখ করেছেন এবং আমি নিজেও বলেছি যে আমিও জেনেছি যে রায়টি প্রকাশিত হয়েছে এবং আপনারা গতকাল মিডিয়াতেও এটা ব্রেকিং দিয়েছেন অনেক জায়গায় যে সরোয়ার আলমগীর সাহেবের প্রার্থিতা সংক্রান্ত রায়টি, পূর্ণাঙ্গ রায়টি প্রকাশিত হয়েছে এবং তিনি বৈধ প্রার্থী হিসেবে যে ছিলেন সেটি প্রমাণিত হয়েছে। তো এই পরিস্থিতিতে আদালত বললেন যে তাহলে তো এই মামলাটি আর এই মুহূর্তে শোনার কোনো সুযোগ নেই। আপনারা যদি কোনো কারণে মনে করেন সংক্ষুব্ধ হন তাহলে রায়ের বিরুদ্ধে আপনারা নিয়মিত আপিল দায়ের করতে পারেন, তখন আমরা এই বিষয়টি শুনবো। তো এখন ওইটি মামলা তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছেন এবং এই পরিস্থিতিতে বলা যায় জনাব সরোয়ার আলমগীর সাহেব তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তাকে তার নাম নির্বাচিত এমপি হিসেবে গেজেটে প্রকাশ করেছেন। তৎপরবর্তীতে তিনি শপথ গ্রহণ করেছেন এবং পার্লামেন্ট অধিবেশনে যোগদান করেছেন, সেটি অব্যাহত থাকবে। তিনি তার এমপি হিসেবে দায়িত্ব পালন করা, পার্লামেন্টে অধিবেশনে যোগদান করা এবং জনগণের বিশেষ করে তার নির্বাচনী এলাকার জনগণকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে কোনো আইনি বাধা এখন আর আপাতত থাকলো না।